কবির লড়াই যেন, কে কত মূর্খ তার প্রতিযোগিতা চলছে। আমরা শুনলাম সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন, তারপরে তা নিয়ে বিতর্ক। প্রধানমন্ত্রী সমালোচনা করে যারা সামনে এলেন, যারা প্রধানমন্ত্রীর সমালোচনাকে বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি অসম্মান করেছেন, এইভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ দা বা দাদা বলেন না, বলা উচিত নয়। তারাই নানা সময় নানাভাবে যে ভঙ্গিতে কথা বলেন, যে তথ্য পরিসংখ্যান সামনে রাখে, সেটাও রীতিমতো অবাক করে দেওয়ার মতো। ওই যে বলছিলেন মূর্খের লড়াই, কে কত কম জানি যেন তার প্রতিযোগিতা শুরু হয়েছে সর্বত্র। ঠিক এখানেই আমরা বারবার বুঝতে চাইব যে আসলে আমাদের রাজনৈতিক নেতারা কেন শিখতে চান না, কেন বুঝতে চান না যে সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা তাদের শিখতে হবে। যা বলবেন, যা তথ্য দেবেন, সেটা সঠিক হওয়া চাই, জেনে বলা চাই। এবং ওই যে বলি না, সংস্কৃতি বোধ, এগুলো তো তৈরি করতে হয়, ক্রমাগত অনুশীলন করতে হয়। আমরা বারবার দেখছি সেই অনুশীলন করবার প্রক্রিয়াটা সর্বত্র হারিয়ে যাচ্ছে। আমাদের রাজনীতিকরা তাই একের পর এক প্রতিযোগিতা চালাচ্ছেন, কে কত কম জানি তার প্রতিযোগিতা, একেবারে মূর্খের লড়াই। আমরা এখান থেকে কি পাবো ভেবে দেখুন। গত কয়েকদিন ধরে আমাদের রাজনৈতিক মঞ্চগুলোতে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, যেটা নিয়ে চর্চা হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলা এবং বন্দে মাতরম, এটা বন্দে মাতরম এই রাষ্ট্রীয় সঙ্গীতটাকে পুরো কেন আনা হবে না, অর্থাৎ অর্ধ সত্য প্রকাশ করে আবার সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেবার একটা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ইতিহাসটা কি, তথ্য পরিসংখ্যান কি বলছে, সে ব্যাপারে কারোর কোনো আগ্রহ নেই। সবাই এটা নিয়ে চর্চা এবং এক ধরনের যাকে বলে চর্চার পর চর্চা করেই যাচ্ছেন। অথচ ইস্যু কি হওয়া উচিত ছিল, আমাদের দেশে এখন কোনটা সবচেয়ে বেশি সমস্যার? না খেতে পাওয়া, চাকরি বাকরি কতটা হলো, শিক্ষা কতটা এগুলো, স্বাস্থ্য পরিষেবায় আমাদের দেশ কোন জায়গায় রয়েছে, এগুলো তো ইস্যু হওয়া উচিত ছিল। এগুলো নিয়ে তো আলোচনা চালানো উচিত ছিল। আমাদের চারপাশটা, আমাদের পরিমণ্ডলটা ক্রমাগত এতটা খারাপ হয়ে যাচ্ছে কেন, সেটাই তো সবার চর্চায় আসার কথা ছিল। সব হারিয়ে গেছে, বলা বাহুল্য হয়তো হারিয়ে দেওয়া হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে। ওই যে বললাম, সবাই মূর্খের চর্চায় ব্যস্ত থাকুক, এমন একটা চাহিদা নিরুচ্চারে সর্বত্র উচ্চারিত হচ্ছে, নিরুচ্চারে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মূর্খের লড়াইটা সর্বত্র ছড়াক। তথাকথিত মিডিয়াও ঠিক এই কাজে সামিল হয়েছে। আসুন গোটা বিষয়টা কিন্তু বোঝবার চেষ্টা করি। তথ্য এবং পরিসংখ্যানগুলো ঠিকঠাক রাখা এবং আমাদের রাজনৈতিক নেতারা যে সংস্কৃতি আমদানি করছেন তার স্বরূপটা আমরা তো বোঝবার চেষ্টা করি আমাদের মতো করে। আজ এই বিষয়টা আলোচনা করব যে মূর্খের লড়াই। আমি কবির লড়াইয়ের পাশাপাশি আজকে মনে হয় যে আমাদের পরিমণ্ডলে, রাজনীতির পরিমণ্ডলে মূর্খের লড়াই চলছে। সেই মূর্খের লড়াইয়ের স্বরূপটা কি, আসুন একটু বোঝবার চেষ্টা করি। আজ আমার অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার এবং প্রাবন্ধিক, একটি পত্রিকার সম্পাদনা করেন শান্তনু দত্ত চৌধুরীকে। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি মিরাতুনদের কাছেই প্রথম আসব। মিরাতুনদি, আপনি বলছিলেন যে আসলে এই লড়াইটা শুরু হয়েছে কবির লড়াইয়ের পাশাপাশি এখন আমরা এই মূর্খের লড়াই দেখতে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছি।
আমাদের কিছু করার নেই। আপনি বলছেন এগুলো কথা বলতেও বিরক্ত লাগে, আমি তবু আপনাকে বলছি আপনাকে বলতে হবে, কারণ আমরা তো শুধু বলতেই পারি। আপনারা যদি একটু বলেন, মানে আপনি যদি একটু একটু ব্যাখ্যা করেন যে এই মূর্খের লড়াইয়ের শেষ কোথায়, মানে মানুষ কি এভাবেই অজ্ঞতার চর্চা করে যাবে, উল্টো মুখে হাঁটবে? মানুষ তো নিত্য নতুন শিখবে, তাকে আরো বেশি শিখতে হবে, শিক্ষিত হতে হবে, পরিশীলিত হতে হবে। অথচ আমাদের রাজনৈতিক নেতারা সমাজটাকে যে ধারায় প্রবাহিত করতে চাইছে, তাতে বোঝাই যাচ্ছে যে উল্টো মুখে, শেখার ঠিক উল্টো মুখে যাতে প্রবাহিত হয় সকলে, সেই একটা প্রয়াস চালু হয়ে গেছে। তুমি উল্টো দিকে কথাটা বলছো, উল্টো দিকে যাওয়ার কথাটা বলছো, আর আমার চোখের সামনে ফুটে উঠছে আজকের সময়ের আমাদের রাজ্যের মাথায় বসে আছেন একজন নেত্রী। তিনি মাঝে পেছন দিকে হাঁটছিলেন, পিছন দিকে হেঁটে যাওয়াটা দেখাচ্ছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম। তো হয়তো এই উল্টো দিকে হাঁটার যে প্রক্রিয়াটা সেভাবেই তিনি চালু করতে চাইছিলেন, সেটা এখন আপাতত বন্ধ হয়েছে দেখছি, বুঝতে পারছি না। যাই হোক, যেটা তুমি যে মূর্খের লড়াইয়ের কথা আজকে বললে, বড় ভালো লাগলো। একসময় কবির লড়াই চলতো, এবং কবির লড়াইটা ছিল অত্যন্ত উপভোগ্য লড়াই। দুদিকে দুজন কবি, এবং কবিরা ওই প্রসিদ্ধ কবি নয়, শক্তি চট্টোপাধ্যায়ের মতো কবি, শঙ্খ ঘোষের মতো কবি, এরকম কবি নন। তারা মুখে মুখে ছড়া কাটতেন, মুখে মুখে কবিতা বানাতেন, এবং তাদের সুবুদ্ধি ছিল, আর সেই সুবুদ্ধি জাত কিছু ভাবনা ঝিলিক দিত তাদের সেই কবিতার মধ্য দিয়ে। তারা কিন্তু ওরকম তথাকথিত প্রথাধারী কবি, এরকম প্রথা বহন করে চলা কবি, এরকম কবি ছিলেন না। কিন্তু তাদের কবিতা প্রকাশ করার বা কবিতা মুখে মুখে তৈরি করার অসাধারণ প্রতিভা ছিল। তার মধ্যে কিন্তু ভুল ভাল উল্টো পাল্টা কথা কিছু থাকতো না, বরং মানুষ খুব মজা পেত। এবং মজা, শুধুই মজা, তার মধ্যে কোনো ত্রুটি থেকে যাচ্ছে অথচ মানুষ মজা পাচ্ছে এরকমটি নয়। ত্রুটি মুক্ত কবিতা তারা মুখে মুখেই বানাতেন। এবং এমন একটা লড়াই হতো, এক এক পক্ষ এমন একটা কথা বলেছে, মনে হচ্ছে পরের পক্ষ তার জবাব দিতে, উল্টো দিকের পক্ষ তার জবাব দিতে পারবে না। তিনি একটু চিন্তা করে এমন জবাব দিলেন কবিতাকারে, যে সবাই হো হো করে উল্লাস করতে লাগলো, যে মোক্ষম জবাব হয়েছে। এবারে তার উল্টো দিকে আবার যে কবি আছেন, তিনি কিন্তু ততক্ষণে তৈরি হয়ে গেছেন আরেকটা মোক্ষম জবাব দেওয়ার জন্য। সেটা শুনে আবার মানুষ উল্লসিত আনন্দ লাভ করত, এবং সেই আনন্দ ছিল নির্মল আনন্দ। আজকে যে লড়াইয়ের কথা তুমি বলছো, কবির লড়াইয়ের মতোই যেন আজকে লড়াই চলছে, কিন্তু সেটা কবির লড়াই না, মূর্খের লড়াই। এটা আমাদের সত্যি খুব, আমাদের জন্য, আমরা যারা ভাবি, চিন্তা করি, দেশের ভালো চাই, তাদের জন্য অত্যন্ত চিন্তার কথা। কারণ আহ পণ্ডিত আর মূর্খ দুটি পক্ষের একটা পার্থক্য, বিশাল পার্থক্য আছে। মূর্খের লড়াই বলছে যখন, তখন বলতেই হবে উল্টো দিকে কারা থাকেন, পণ্ডিত। পণ্ডিত এবং মূর্খ, এই দুপক্ষকে আমরা এতকাল ধরে চিনে এসেছি। মূর্খদের আমরা কিন্তু অবহেলা করিনি। মূর্খ মানে, আগে মূর্খ যারা ছিলেন তারা শিক্ষার থেকে একদম বঞ্চিত, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে তারা শিক্ষা থেকে, বঞ্চিত শিক্ষা থাকতেন। লাভ থেকে বঞ্চিত মানুষ। সেই মূর্খরা কিন্তু কারোর অবহেলার পাত্র ছিল, আমরা ভাবতে পারি না। এইরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত মানুষই কবির লড়াইয়ে যোগ দিয়েছেন, কবির লড়াই করেছেন। আজকে যেটা দুঃখের বিষয়, যারা নিজেদেরকে পণ্ডিত ভাবছেন, মূর্খের উল্টো দিকে থাকা পণ্ডিত, যারা জানেন বহু কিছু, বিদ্যার্জন, বহু বিদ্যার্জন করে যারা পণ্ডিত বলে গণ্য হয়েছেন, অনেক জানেন তারা, এরকম পণ্ডিত, সেই পণ্ডিত হওয়ার চেষ্টা চলছে এখন আদতে যারা মূর্খ তাদের মধ্যে। আর পণ্ডিতদের একটা লক্ষণ হলো, পণ্ডিত অনেক জেনেও মনে করে আমি কিছু জানতে পারিনি। অর্থাৎ সমুদ্রের থেকে একটুকু একটুকু কণা, একটুকু পান করেছি জ্ঞান সমুদ্র থেকে,
আমার না জানা থেকে গেছে, সমুদ্রের অতলতা আমার না জানা থেকে গেছে। তারাই পণ্ডিত মানুষ, তারা জানেন যে তিনি এই সুগভীর সমুদ্রের কণাটুকু মাত্র পেয়েছেন। পণ্ডিতের এটাই লক্ষণ। পণ্ডিতটা কখনো বলে না যে আমি সব জেনে ফেলেছি। অন্যেরা বুঝতে পারে যে তিনি কিন্তু অনেক জানেন। উল্টো দিকে মূর্খ যারা, অন্য অর্থে মূর্খ, ওই প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাভ না করা অর্থে মূর্খ নয়। মূর্খ মানে তারা জানে না যে তারা জানে, এই মূর্খ। একদম। মূর্খ আমি এই অর্থে ব্যবহার করছি, তারা জানেন না যে তারা জানে না। অন্যদিকে পণ্ডিতরা জানেন, অনেক জেনেও মনে করেন যে তারা কিছুই জানতে পারেননি। এই দুটোর যে তফাৎ, এই দুইয়ের যে তফাৎ, সেই তফাৎটা যারা জানে না তাদেরই মধ্যে আজকে লড়াই লেগেছে। একদিকে এক পক্ষ তারা মূর্খ, আর একদিকে আর এক পক্ষ তারাও মূর্খ। সেই মূর্খের একটু নমুনা দেওয়া যাক এখানে। শান্তনু বাবু আছেন, উনি অত্যন্ত সুপণ্ডিত মানুষ। উনি বহু বিষয়ে লেখালেখি করেন, চর্চা করেন, বহুদিন ধরে এই সাহিত্য সংস্কৃতি বিষয়ক চর্চা করেছেন। না, আপনি বললে কি হবে, আপনি তো নিজে বলবেন না, আমরা বলছি। আমি তো জানি আপনি বিদ্যার চর্চায় কতখানি এগিয়ে রয়েছেন বা সেই চর্চাতেই রয়েছেন। কখনো নিজেকে এই যে না করছেন বলছেন, এটাই লক্ষণ যে আপনি পাণ্ডিত্য অর্জন করতে অনেকখানি সফল হয়েছেন। এখনকার এই যে পণ্ডিত মূর্খের এই পার্থক্যটা যারা জানে না এই সময়ে, তারা হচ্ছেন এই সময়ের আমাদের নেতা নেত্রীরা। মুশকিলটা সেইখানে। একজন নেতা বলছেন, ঋষি বলা হয়, এটাও আবার উল্টো দিকের লোকেরা তাকে কটাক্ষ করছে, পার্টির দলের লোকেরা, যে ঋষি বঙ্কিমচন্দ্রকে এরকম বঙ্কিম দা বলা হলো। তারা আবার ঋষিটার উপরে খুব জোর দিচ্ছে, কিন্তু বাস্তবে তো তিনি ঋষি ছিলেন না। তাকে ঋষি বলা হতো সাহিত্য জগতে, তিনি ঋষিতুল্য মানুষ বলে মনে করা হয়েছে। বাঙালিরা মনে করেছেন তাকে সাহিত্য সম্রাট আখ্যা দেওয়া হয়েছিল। সেই ঋষি বলে কথিত অর্থ আলাদা। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের বর্তমান সময়ের ভারতের মাথায় যিনি বসে আছেন সেই নেতা বলেছেন বঙ্কিম দা বলে উল্লেখ করেছেন পার্লামেন্টে। সেটা আরো অপরাধ, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এই কথাটা বলেছেন বঙ্কিম দা। তো আমার তো এই বিষয়ে কোনো মন্তব্য করতেও দ্বিধা বোধ করছি, যে মূর্খতাটা যে কোন পর্যায়ে সেটা বুঝে কি বলবো বলো তো। এই মূর্খতা কি নিন্দা করার মতন বিষয়? না নিন্দা করলে আমি খুব নিচে নেমে যাব বলে মনে হয় আমার। এই মূর্খতা অবজ্ঞা করার বিষয়, উপেক্ষণীয়, এবং একেবারে অজ্ঞ মূর্খ বলে তাচ্ছিল্য করে অবহেলা করে দেওয়া যায় যেত। কিন্তু মুশকিলটা হয়েছে এদের হাতে এখন দেশ চালানোর ভার পড়েছে। সমগ্র দেশ চালানোর ভার যিনি কাঁধে নিয়েছেন, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটকে বলছেন বঙ্কিম দা। কতখানি অজ্ঞমূর্খ হলে এটা সম্ভব সেটা পরিমাপ করতে পারছি না। আমি শান্তনুবাবুর কাছে আসবো। শান্তনুবাবু, এই লড়াই এবং এই যে বন্দে মাতারম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, আপনি সংসদের ভিতরে বিতর্কটা শুনেছেন যে কিভাবে অর্ধসত্যটা দিয়ে গোটা বিষয়টাকে অন্য একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা নিজেদের রাজনীতির স্বার্থে, এই অজ্ঞতাকে ছড়িয়ে দিয়ে মানুষকে অর্ধেকটা জানতে দিয়ে এই বিতর্কটাকে চালানো হবে এবং যেগুলো ইস্যু সেগুলোকে পিছিয়ে দেওয়া হবে। মূর্খরা বোধহয় এমনটাই চায়। মানে আমাদের দুর্ভাগ্য, যেটা মীরাতুন্দি বললেন, যে মূর্খদের এই লড়াইতে, প্রতিযোগিতায় সাধারণ মানুষ কি পাবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষের তো বহু সমস্যা রয়েছে। বেকারি রয়েছে, মূল্যবৃদ্ধি রয়েছে, মহিলাদের সমস্যা এর সাথে আরো জড়িত, কারণ তাদের সংসারটা চালাতে হয়। হ্যাঁ, তারপরে একেবারে দরিদ্র প্রান্তিক মানুষদের আরো সমস্যা। তাদের যে একটা মানে 2005 সালে তৎকালীন কংগ্রেস সরকার যে 100 দিনের কাজের প্রকল্প চালু করেছিল, সেটাতে গ্রামীণ দারিদ্র মানে ভীষণভাবে রিমুভ হয়েছিল এবং দারিদ্র সীমার নিচে বহু লোক নেমে এসেছিল, সেটা বন্ধ আমাদের রাজ্যে। এই সমস্ত বিষয়কে দূরে সরিয়ে রেখে
এমন সমস্ত বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে যেগুলো নিয়ে লোকে তর্ক বিতর্ক করছে, মানে রাজনৈতিক দলগুলো তর্ক বিতর্ক করছে, এবং তাতে আসল সমস্যাটা চাপা পড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে কেউই কিছু বলছে না। এখন কথাটা হচ্ছে, রবীন্দ্রনাথ নিজে 1896 সালে মোদি বিজ্ঞান ভবনে 7ই নভেম্বর বলেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ 1896 সালে একটা অধিবেশনে এই গান গেয়ে শুনিয়েছিলেন, একটা অধিবেশনে এই গান গেয়ে শুনিয়েছিলেন। একদম, কংগ্রেস অধিবেশনটা উল্লেখ করেননি, বলেননি। সেটা প্রিয়াঙ্কা গান্ধী বলেছে ওটা কার অধিবেশন ছিল, হিন্দু মহাসভা না RSS? আসল কথাটা তুমি বলেননি, ওটা ছিল কংগ্রেসের অধিবেশন। এবং রবীন্দ্রনাথ নিজে যে চিঠিটা কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে পরে দিয়েছেন, আমি সে বিষয়ে আসবো, সেখানে উনি পরিষ্কার বলেছেন যে আমি পোয়েটকে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমি নিজেই গানের ওই দুস্তবক গেয়ে শুনিয়েছিলাম। উনি তখনও জীবিত ছিলেন, 1894 না 95 উনি মারা যান, তার আগেই শুনিয়েছিলেন। উনি খুব খুশি হয়েছিলেন এবং অ্যাপ্রুভ করেছিলেন। তারপর বঙ্গভঙ্গ আন্দোলনে এই গানটা একেবারে লোকের মুখে মুখে ফিরতে লাগলো, এবং বন্দে মাতরম বলেছিল বলে সুনীল সেন বলি একটি ছেলেকে সেই 15 ঘা বেত মারলো কিংসফোর্ড, তাকে তো বিপ্লবীরা মারবে বলে পরিকল্পনা করেছে, তাকে মুজফ্ফরপুরে বদলি করেছিল। তারপর তো জানেন ক্ষুদিরামের কাহিনী। তা কথাটা হচ্ছে, বন্দে মাতরম একটা স্বাধীনতা সংগ্রামীদের স্লোগানে পরিণত হয়েছিল হিন্দু মুসলমান নির্বিশেষে। এবং 1906 সালে বরিশাল কনফারেন্সে, যাতে সভাপতিত্ব করেছেন ব্যারিস্টার আব্দুল রসুল, কংগ্রেসের প্রাদেশিক অধিবেশন, রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। সেইখানে বন্দে মাতরম স্লোগান দেওয়ার জন্য শোভাযাত্রায় ভয়ঙ্কর লাঠিচার্জ হয়েছিল। মনোরঞ্জন এবং চিত্তরঞ্জন গৌরটা, ওরা বানরিপাড়ার গৌরটা স্বদেশী ফ্যামিলি, বাপ বেটা মারাত্মক আহত হয়। এবং তারপরেই অরবিন্দ 7 সালে বন্দে মাতরম পত্রিকা বার করেন। এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী একটা ওয়ারকাইয়ে পরিণত হয়েছিল। মোদি পার্লামেন্টে বলেছেন 1925 সালে এই বন্দে মাতরম রচনার যখন 50 বছর হয়, তখন দেশে ব্রিটিশ শাসন চলছে। আর একটা কথা উনি বলেন, ওই বছরই RSS এর জন্ম হয়, এবং RSS কখনো বন্দে মাতরম বলেনি, কোনোদিন বলেনি। তারা ব্রিটিশ বিরোধী কোনো সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রামে ছিল না। আজকে টেলিগ্রাফে আছে, দে নেভার স্যাং বন্দে মাতরম, কোনোদিন বন্দে মাতরমটা গায়নি। হঠাৎ তারা বন্দে মাতরমের প্রেমিক হয়েছে। আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়ে শোনাই। উনি ওনার পার্লামেন্টের বক্তৃতায় বলেন, সাভারকারজি তিনি নাকি ইন্ডিয়া হাউসে যখন ছিলেন 1907 সালে, উনি বন্দে মাতরম গাইতেন, বন্দে মাতরমকে ভক্তি করতেন ইত্যাদি। আসল তথ্যটা আমি দিয়ে দিই। আবার তো পরে সেলুলার জেলে বন্দী ছিল, প্রচুর বাঙালি বিপ্লবী বন্দী ছিল। তার ভেতর একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার লেখা নির্বাসিতের আত্মকথা একটি বিখ্যাত বই, এবং রবীন্দ্রনাথ নিজে বলেছেন বাংলা সাহিত্যে এরকম সৃষ্টি খুব কম হয়েছে। অনবদ্য, অসাধারণ। পরবর্তীকালে এর সংস্করণ প্রিফেস লিখেছেন সৈয়দ মুস্তফা আলী, অনবদ্য প্রিফেস। এই যে বইটার কভারটা আমি একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, নির্বাসিতের আত্মকথা। এইটাতে উপেন্দ্রনাথ লিখেছেন যে জেলের ভেতর, সেলুলার জেলের ভেতর একটু বিভিন্ন প্রদেশের লোকের মধ্যে একটু রেষারেষি ছিল, স্বাধীনতা সংগ্রামে কার বেশি অবদান। তা সেই ক্ষেত্রে মহারাষ্ট্র মানে সাভারকাররা কি বলেছিল, আমি উপেন্দ্রনাথ তো লিখে গেছেন, এটা কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করেনি, আমি একটু পড়ে দিচ্ছি। উনি লিখেছেন, প্রত্যেক দলই মানে প্রত্যেক প্রদেশ থেকে যারা এসছে, প্রত্যেক দলই, সবচেয়ে বেশি বাংলার ছিল, প্রত্যেক দলই আপনাকে আদি ও অকৃত্রিম বলিয়া প্রমাণ করিবার জন্য পরস্পরের বিরুদ্ধে সত্য মিথ্যা অভিযোগ উপস্থিত করিত। এই প্রতিষ্ঠা লাভের চেষ্টার সহিত প্রাদেশিক ঈর্ষা মিশিয়া ব্যাপারটিকে বেশ বিভৎস করিয়া তুলিত। জাতীয় সম্মিলন ও ভারতীয় একতার দোহাই দিয়ে কত অদ্ভুত জিনিস যে প্রচার করিবার চেষ্টা হইত, তাহার আর ইয়ত্তা নাই। মারাঠি নেতারা মাঝে মাঝে প্রমাণ করিতে বসিতেন যে যেহেতু বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানে 7 কোটি কণ্ঠের কথা আছে, 30 কোটি কণ্ঠের কথা নাই, সেই হেতু বাঙালির জাতীয়তাবোধ অতি সংকীর্ণ। বঙ্কিমচন্দ্র সম্পর্কে এই ছিল সাভারকারদের, ও তো 3 জন ছিল মহারাষ্ট্রের মাত্র, তার তো একজন সাভারকার। এই হচ্ছে বঙ্কিমচন্দ্র সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আচ্ছা, যেহেতু 30 কোটি কণ্ঠের কথা নেই, সেহেতু বাঙালি কবি লিখিয়াছেন বঙ্গ আমার জননী আমার, সেই হেতু বাঙালির জাতীয়তাবোধ অতি সংকীর্ণ। একজন পাঞ্জাবি আর্য সমাজী নেতা তাহার বাঙালি বিদ্বেষ প্রচার করিবার আর কোনো রাস্তা না পাই একদিন বলিয়াছিলেন যে যেহেতু রামমোহন রায় দেশে ইংরেজি শিক্ষা প্রচলন করিবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে পরামর্শ দিয়েছিলেন, সেহেতু তিনি দেশোদ্যোগ বিশ্বাসগত। এটা কিন্তু এখনো বলে চলেছে, এখনো বলেছিল কিছুদিন আগে, রিসেন্টলি মহারাষ্ট্রের এডুকেশন মিনিস্টার বলেছে।
এরূপ যুক্তির পাগলাগারো ভিন্ন আর অন্য কোনো উত্তর নাই। মারাঠি নেতাদের মনে এই বাঙালি বিদ্বেষের ভাবটা কিছুটা বেশি প্রবল বলিয়া মনে হয়। ভারতবর্ষে যদি একতা স্থাপন করিতে হয় তাহলে মারাঠার নেতৃত্বেই হওয়া উচিত, ইহাই যেন তাহাদের মনোগত ভাব। হিন্দুস্তানি ও পাঞ্জাবিরা গোয়ার, বাঙালি বাক্যবাগীশ, মাদ্রাজি দুর্বল ও ভীরু, একমাত্র পেশোয়ার বংশধরেরাই মানুষের মতো মানুষ। নানা যুক্তি তর্কের ভিতর দিয়ে এই সুরই ফুটিয়ে উঠিত। কি বুঝলেন এইটা পড়ে? তো বন্দে মাতরম নিয়ে তো বিরোধিতা এই সংঘ পরিবারের বহুদিন আগের থেকে, আজকের থেকে নয়। এবং ওই মোদী যে বলেছেন 50 বছরের সময় দেশে ব্রিটিশ শাসন ছিল, আবার 100 বছরের সময় দেশে এমার্জেন্সি ছিল। 50 বছরের সময় আরএসএস ব্রিটিশ বিরোধী কোনো সংগ্রামে যোগ দেয়নি, আর 100 বছরের সময় অর্থাৎ 1975 সালে ইন্দিরা গান্ধী, এটা আমাকে মাফ করবেন, আমি মনে করি ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করে সঠিক কাজ করেছিলেন। উনি প্রথম আরএসএস এর বিরুদ্ধে একটা আঘাত করেছিলেন। আরএসএস গান্ধী হত্যার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর পরে আবার আইন সিদ্ধ করে দেওয়া হয়। এর কোনো কারণ ছিল না। ইন্দিরা গান্ধী তাদেরকে সঠিক আঘাতটা করেছিলেন যারা পুলিশ মিলিটারিকে বিদ্রোহের ডাক দিয়েছিল। এবং জয়প্রকাশ নারায়ণ দেশপ্রেমিক সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন, কিন্তু উনি আরএসএস কে রেসপেক্টিবিলিটি দিয়েছেন। গান্ধীর হত্যাকারীদের উনি সম্মানের আসনে বসিয়েছেন। উনি একথা বলেছিলেন, আরএসএস ইজ এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। পরে যখন ওকে সাংবাদিকরা বললো আপনি আরএসএস এর সঙ্গে হাত মিলিয়েছেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, বললো ইফ আরএসএস ইজ ফ্যাসিস্ট আই এম অলসো ফ্যাসিস্ট। আমি সেসব কথায় যেতে চাই না, আমি শুধু এইটাই বলবো, বন্দে মাতরম রবীন্দ্রনাথ 1896-তে গিয়েছেন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে গাওয়া হয়েছে, তখন ওই 2 স্তবকই গাওয়া হতো। বরিশাল সম্মেলনেও তাই। সেলুলার জেলের ঘটনা আমি আপনাদের বললাম। আমাকে একটা প্রশ্ন, শান্তবাবু, একটা প্রশ্ন কি বারবার করে অভিযোগ করা হচ্ছে জওহরলাল নেহরুর বিরুদ্ধে, এই অভিযোগটা আসছে যে উনি নাকি এই বন্দে মাতরমটাকে ভাগ করেছেন, বিভক্ত করার দায়িত্ব ওনার। ওই জায়গায় আমি প্রায় চলে এসেছি। আমি খুব দ্রুতই বলছি। ব্যাপারটা হচ্ছে যে আর বঙ্কিমচন্দ্র সম্পর্কে বলি। বঙ্কিমচন্দ্রকে আবার অতিবামদের একাংশ তাকে হিন্দুত্ববাদী বলে, কিন্তু এইটা এক পেশে সমালোচনা। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ সম্পর্কে সবচেয়ে যুক্তিসিদ্ধ আলোচনা করেছেন কাজী আব্দুল ওদুদ এবং আব্দুল করিম সাহিত্য বিশারদ, অসাধারণ আলোচনা করেছেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়ে কেউ কমনওয়েলথ রাইট করতে যায়নি, আনন্দমঠ পড়ে লোকে ব্রিটিশ বিরোধী স্ট্রাগল করতে গিয়েছিল। এখানে উপন্যাসের প্রাসঙ্গিকতা। আর বঙ্কিমচন্দ্র আনন্দমঠের একদম শেষ পরিচ্ছদে ওই সন্তান দলের যিনি সর্বাধিনায়ক সত্যানন্দকে যে কথা বলিয়েছেন ওই মহাপুরুষের মুখ দিয়ে, সে তো অসাধারণ। উনি সত্যানন্দকে বলেন আমি তোমাকে নিতে এসেছি, তোমার প্রতিজ্ঞা স্মরণ আছে, আজ মাঘী পূর্ণিমার রাত, চলো আমি তোমাকে হিমালয় শিখরে নিয়ে যাব, সেখানে মাতৃ মন্দিরে মাতৃরূপ দর্শন করাবো। তখন ও তো কাঁদতে লাগলো, হায় প্রভু, কলকাতায় এখনো কোম্পানির শাসন প্রবল, হ্যাঁ আমার আনন্দমঠ তার কি হবে, সন্তান দলের কি হবে? তখন ওই মহাপুরুষ বললেন, বঙ্কিম মহাপুরুষের মুখ দিয়ে বলালেন, শোনো সত্যানন্দ, তোমরা হিন্দু ধর্মের নামে যা করতে চাইছো সেটা হচ্ছে 33 কোটি লৌকিক দেবতার অপকৃষ্ট হিন্দু ধর্ম। আনন্দমঠটা পড়বেন আপনারা, 33 কোটি লৌকিক দেবতার অপকৃষ্ট ধর্ম মাত্র। প্রকৃত হিন্দু ধর্ম জ্ঞানাত্মক নয়, কর্মাত্মক। এই কর্মাত্মক নয়, জ্ঞানাত্মক। জ্ঞানাত্মক ধর্মের 2টি দিক, বহির্জ্ঞান এবং অন্তর্জ্ঞান। অন্তর্জ্ঞানের লোকশিক্ষা। এখন কিছুদিন ইংরেজের লোকশিক্ষা গ্রহণ করতে হবে, তারপর ইংরেজ শাসনের অবসান হবে। তাই হয়েছে, বাঙালি প্রথম সবচেয়ে আগে ইংরেজি শিখেছে, ইংরেজি শিখে বাঙালি যুবকরা এই প্রথম ব্রিটিশের বিরুদ্ধে কংগ্রেস করুক, অনুশীলন যুগান্তর করুক, সেইটা করেছে। ওই যে 33 কোটি লৌকিক দেবতার অপকৃষ্ট ধর্মমাত্র, এইটা যারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করে আর গরিব প্যাটিশলাকে ধরে মারে, তাদেরকে ওই আনন্দমঠটা ধরে ধরে জোর করে পড়ানো উচিত যে বঙ্কিমচন্দ্র এই ধর্ম। ও আর একটা কথা বলেছেন, খুন যখন তস্কর বৃত্তির দ্বারা কোনো মহৎ কার্য সাধিত হয় না সত্যানন্দ, এইটা এই বঙ্কিম ওই উপন্যাসেই লিখেছেন। এই যে তোমরা খুন যখন ডাকাতি রাহাজানি করছো, এর দ্বারা কোনো মহৎ উদ্দেশ্য সাধিত হবে না, ঠিক আছে? এবং ঘটনাটা হচ্ছে যে উনি বললেন যে, তারপরে লিখেছেন, সত্যানন্দের হাত ধরিয়া মহাপুরুষ আসিয়া সত্যানন্দ হাত ধরিল, অপূর্ব সে দৃশ্য, এই সত্যানন্দ প্রতিষ্ঠা, মহাপুরুষ বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে লইয়া গেল। কিন্তু সত্যানন্দ যে অগ্নিশিখা প্রজ্বলিত করিল আনন্দমঠে, তাহা নির্বাপিত হইল না, পারিত সে কথা অন্যত্র বলিব। উনি অন্যত্র বলতে পারেননি, উনি সরকারি চাকরি করতেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কিন্তু আনন্দমঠের প্রাসঙ্গিকতা এইখানে, যেটা শরৎ বন্দ্যোপাধ্যায়ের মতো বিখ্যাত উপন্যাসের ক্রিটিক বলেছেন, কাজী আব্দুল ওদুদ বলেছেন, যে ওই ব্যাপারে
অ্যান্টি ইম্পিরিয়াল স্ট্রাগল করতে গেছে। আর বঙ্কিমচন্দ্র অদ্ভুত দ্বিমাত্রিক চরিত্র। ইনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঘোষিত নাস্তিক ছিলেন সেই যুগে, কোনো ধর্মে বিশ্বাস করতেন না, কিন্তু শেষ জীবনে রামকৃষ্ণের কর্কট রোগের, গলায় ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করেছিলেন। রামকৃষ্ণকে বলতেন তোমার একটা কথা আমি বিশ্বাস করি না, তুমি বলে বলতেন। রামকৃষ্ণ তো বয়সে বড় ছিল, কিন্তু তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, আমার রোগীপত্র মাথায় উঠলো। তখনকার দিনে হাইস্ট প্র্যাকটিসিং ডক্টর ইন ক্যালকাটা। তো মহেন্দ্রলাল সরকারের সঙ্গে বঙ্কিমচন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স করেছেন, যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে হবে। তারপরে শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র যেটা করেছেন সেটা হচ্ছে উনি যে এই যে জাতিভেদ সমস্যা, এই জাতিভেদ সমস্যার বিরুদ্ধে উনি সাংঘাতিক সোচ্চার ছিলেন, এই যে কাস্টিজম হিন্দু ধর্মের। তো যাই হোক, নানামাত্রিক লোক থাকে। আমি এবার 1937-এ চলে আসবো। 1937-এর যে ঘটনাটি জওহরলাল করেছে, জওহরলালের বিরুদ্ধে অভিযোগ, তা সেটা প্রিয়াঙ্কা গান্ধী খুব ভালো বলেছে, যে একদিন স্পিকার মহোদয় একদিন 24 ঘন্টা সময় বরাদ্দ করুন, সকাল থেকে সারা রাত, দরকারে সকাল হয়ে যাবে, নেহেরুজির বিরুদ্ধে যত অভিযোগ আছে সব আলোচনা হবে, তারপর সেই আলোচনা ক্ষান্ত দিয়ে আমরা আজকের আলোচনায় যাব, কিভাবে বেকারি দূর করা যায়, কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে দারিদ্র দূর করা যায়। তারপর কিন্তু আমরা মেহেঙ্গাই মানে মূল্যবৃদ্ধি, চাকরি, একদম মহিলাদের সমস্যা, অগ্নিবীর, এইসব নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে, আমি ক্রনোলজি, ওই যে প্রিয়াঙ্কা বলেছে ক্রনোলজি সমঝিয়ে, আমিও একটু বলে দিই পর 28শে সেপ্টেম্বর 1937 প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার প্যাটেলকে চিঠি দেন, দিয়ে বলেন যে বন্দে মাতরম সঙ্গীত সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, কেন এই সঙ্গীতের শেষাংশে যে পৌত্তলিক আরাধনার কথা বলা হয়েছে সেইটা দেখিয়ে মুসলিম লীগ কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমদেরকে এজিটেট করার চেষ্টা করছে, এটা নিয়ে আমাদের সিরিয়াসলি আলোচনা করতে হবে।